একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের শিক্ষার্থীরা অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজ অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে আমরা অর্থনীতির একটি ভিন্ন ধারার সাথে পরিচয় করাতে চাই। তোমরা জানো অর্থনীতিতে নোবেল পুরস্কার শুরু হয় 1969 সালে এবং সে বছরই প্রথম অর্থনীতিতে নোবেল পান নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক র্যাগনার ফ্রিশ। 1933 সালে তিনি অর্থনীতিকে দুটি শাখায় বিভক্ত করেন। একটিকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি আর অন্য শাখাটি হল সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে আর সামষ্টিক অর্থনীতি অর্থনীতির বৃহৎ বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সমগ্র অর্থনীতিকে একসাথে আলোচনা করে। আজ আমরা সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব আর আলোচক হিসাবে তোমাদের সাথে আমি আছি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আজ আমাদের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, সামগ্রিক আয় ও ব্যয়। আর সামগ্রিক শব্দটা শুনেই বোঝা যায় সব কিছু একসাথে। সামগ্রিক মানে সমস্ত কিছু একসাথে। তাহলে সামগ্রিক আয় ব্যয় দিয়ে কি বোঝানো যেতে পারে? একটি দেশের সমগ্র সমাজের সকল ব্যক্তির আয় ব্যয়ের সমষ্টি, কেমন যেন সব কিছুই একসাথে। তাই আমরা সমগ্র আয় বলতে আমরা জাতীয় আয়কে বুঝতে পারি। একটি দেশের সমগ্র জনগণ, জনগোষ্ঠী বা সমাজের সমস্ত আয় ব্যয় বলতে দেশের জাতীয় আয় ও ব্যয়কে বোঝানো হয়। তাই আমরা আজ আলোচনা করব জাতীয় আয় কাকে বলে। জাতীয় আয় বলতে কি বোঝায়? একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, এই সময়টা সাধারণত আমরা কি বলছি? এক বছরে, মানে একটা অর্থ বছরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী, চূড়ান্ত বললাম কারণ যেটা সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যয়িত হবে, যে কোনো দ্রব্য না, চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে বলা হবে জাতীয় আয়। সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যয়িত হবে এরকম কেমন হতে পারে? মনে করো গম থেকে হতে পারে আটা থেকে হতে পারে রুটি। তাহলে রুটিটাই চূড়ান্ত ভোগ্যপণ্য, কিন্তু গমের ভেতরে যদি আমরা কিছু গম ভেজে খেয়ে ফেলি সেখানেই সেটা চূড়ান্ত। কিছু গম দিয়ে আটা তৈরি করে যদি আঠা তৈরি করা হয়, সেটা পেস্টিংয়ে ব্যবহার করা হলো, সেখানেই সেটা চূড়ান্ত। আবার কিছু আটা রুটি তৈরি হলো বা অন্য খাবার তৈরি হলো, সেখানেই সেটা চূড়ান্ত। তাহলে আমাদের হিসাব করতে হবে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্য। সেবা বলতে কেমন হতে পারে? ডাক্তারের সেবা, নার্সের সেবা, ঝি চাকরের সেবা, ম্যানেজারের সেবা। এই সমস্ত সেবার ভেতরে সব সেবাই আবার কিন্তু চূড়ান্ত সেবা না। কোনো কোনো সেবা মাধ্যমিক সেবা হিসাবে কাজ করে। যেমন একজন ম্যানেজার হয়তো দেখা যায় কি ব্যাংকে যে বা কোনো একটা প্রতিষ্ঠানে যে আমরা দেখলাম ওই প্রতিষ্ঠানে যিনি ব্যবস্থাপক তিনি একটা গ্লাসের ভেতরে বসে খুব আরাম আয়েসে গল্প করছেন, মনে হচ্ছে যেন উনি সরকারি টাকা
বা ওই প্রতিষ্ঠানের টাকা ধ্বংস করছেন এরকম মনে হয়, কিন্তু তিনি যাদের সাথে গল্প করছেন তার এই গল্পটা, তার এই বন্ধুত্বটা ভবিষ্যতে ওই প্রতিষ্ঠানের উন্নতির কাজে আসতে পারে। তাই তার সেবাকে আমরা মাধ্যমিক সেবা হিসাবে ধরতে পারি। আবার একজন ঝি চাকর, সে হয়তো তোমার ঘরটা পুছে গেল, ভালো করে পরিচ্ছন্ন করলো, তুমি তার উপর দিয়ে হেঁটে চলে গেলে, তার সেবাটাকে তুমি চূড়ান্তভাবে ভোগ করলে। এইটাকে আমরা চূড়ান্ত সেবা, একজন নার্সের সেবা, ডাক্তারের সেবা, এই সমস্ত সেবাকে আমরা চূড়ান্ত সেবা বলতে পারি। চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা বলছি জাতীয় আয়। মাধ্যমিক বা প্রাথমিক সেবা বা দ্রব্য সামগ্রীর মূল্য জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত হবে না। তাহলে কি হবে? দ্বৈত গণনার সমস্যা দেখা দেবে, মানে এক জিনিস দুইবার করে গণনা করা হয়ে যাবে, সেক্ষেত্রে জাতীয় আয় বেড়ে যাবে, তাহলে জাতীয় আয় কাকে বলে? একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। এবার আমরা যে বিষয়গুলো এখানে আলোচনা করব, জিডিপি, জিএনপি, এনএনপি, এর ধারণা ব্যাখ্যা করার চেষ্টা করব। জিডিপি এর পুরা নাম গ্রস, GROSS, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ বা আভ্যন্তরীণ উৎপাদন। আভ্যন্তরীণ না বলে আমরা এটা অভ্যন্তরীণ বলাটাই মনে হয় ভালো। মোট দেশজ বা অভ্যন্তরীণ উৎপাদন, এটাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? একটি দেশের অভ্যন্তরে, শুধু এই শব্দটা ব্যবহার করতে পারি, একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয়। তাহলে একটা দেশের অভ্যন্তরে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা, দেশের অভ্যন্তরে কিন্তু বিদেশিরাও থাকে, বিদেশি অনেক প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে। যেমন আমরা দেখে থাকি, আমরা প্রতিদিন খাবারের সময় ফুয়াং একটা কোম্পানি আছে, যার রুটি, যার বিস্কিট, বিভিন্ন কিছু আমরা ভোগ্যপণ্য হিসাবে খেয়ে থাকি। এই প্রতিষ্ঠানটা কোনো একটা বিদেশি প্রতিষ্ঠান, তাহলে তারাও আমাদের দেশে উৎপাদনের সঙ্গে জড়িত, তারাও তাদের উৎপাদিত পণ্য আমাদের দেশে বিক্রি হয়। তাহলে একটা দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে, সেটা দেশিরাও থাকতে পারে, বিদেশিরাও থাকতে পারে, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে আমরা কি বলতে পারি? জিডিপি। জিডিপিকে যদি আমি সমীকরণের সাহায্যে দেখি, জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে সি ইকুয়াল টু কনজামশন বা ভোগ, আই ইকুয়াল টু ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, আর জিতে বলা যেতে পারে গট এক্সপেন্ডিচার, মানে সরকারি ব্যয়। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, জিডিপি কি? একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জিডিপি। তাহলে দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য
জিডিপির ভেতরে অন্তর্ভুক্ত হয়ে থাকে। যতক্ষণ না তারা দেশে সেটা প্রেরণ করছে ততক্ষণ দেশের জিডিপিতে সেটা অন্তর্ভুক্ত থাকবে। এরপরে আমরা আসছি জিএনপি। জিএনপি জিএনপি ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে মোট, ন্যাশনাল হলো জাতীয়, আয় বা উৎপাদন, আয় বা উৎপাদন, মোট জাতীয় আয় বা উৎপাদন। আমরা যদি এখন চোখের সামনে টোটাল বিশ্বটাকে কল্পনা করি, আমাদের থেকে পূর্ব দিকে গেলে দূর প্রাচ্য, নিকট প্রাচ্য, প্রাচ্য, মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য, তারপরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশানিয়া, বিভিন্ন অঞ্চল, দূরপ্রাচ্যের ভেতরে জাপান, ফিলিপিন, ইন্দোনেশিয়া, কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত অনেক দেশ আছে। নিকট প্রাচ্যের ভেতরে আমরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, এরকম। তারপরে প্রাচ্যের ভেতরে আমাদের এই দেশগুলো, মানে দক্ষিণ এশীয় দেশগুলো। মধ্যপ্রাচ্যে গেলে আমরা আরবীয় দেশের কথা ভাবতে পারি। তারপরে পাশ্চাত্যে গেলে ইউরোপীয় ইউনিয়নের কথা ভাবতে পারি। এরপরে ওশানীয় অঞ্চলে অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলা, নিউজিল্যান্ড, ওশানীয় অঞ্চলের মধ্যে গেল। তারপরে যদি আমরা উত্তর আমেরিকায় যাই তাহলে সেখানে দেখা যাবে কি ইউএসএ, মেক্সিকো, কানাডা, বিভিন্ন দেশ। আমরা যদি দক্ষিণ আমেরিকায় যাই তাহলে ফুটবলের দেশগুলো দেখব, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, এই সমস্ত দেশগুলো আমাদের দক্ষিণ আমেরিকার দেশ। এবং পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে। তাহলে তাদেরকে আমরা কি নামে ডাকি? আমরা বলি প্রবাসী বাংলাদেশি। তাদেরকে বলি আমরা প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর প্রচুর পরিমাণে রেমিটেন্স দেশে পাঠান, প্রচুর পরিমাণে রেমিটেন্স দেশে পাঠিয়ে থাকেন। এবং আমাদের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ ম্যান পাওয়ার এক্সপোর্ট থেকে, মানে মানব সম্পদ রপ্তানি থেকে আসে, যার সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 42 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে গেছে, যার সিংহভাগই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো। তাহলে আমাদের দেশি, আমাদের জাতীয়তা, আমাদের দেশীয় জনগণ বা বাংলাদেশিরা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় উৎপাদনের সাথে জড়িত। তাহলে একটি দেশের জনগণ কর্তৃক দেশের ভেতরে এবং বাইরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। একটি দেশের জনগণ কর্তৃক দেশের ভেতরে এবং বাইরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। তাহলে জিএনপি সমীকরণটা কি লিখতে পারি? জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে আমরা সি প্লাস আই প্লাস জি এর মান জানি, এদের পরিচয় জানি। এখন আমরা দেখছি এক্স দিয়ে বোঝানো হয় এক্সপোর্ট,
এক্সপোর্ট মানে রপ্তানি, আর এম দিয়ে বোঝানো হয় ইম্পোর্ট মানে আমদানি। তাহলে সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হলো জাতীয় আয়ের সমীকরণ, মোট জাতীয় উৎপাদন বা আয়ের সমীকরণ, যার ভেতরে সি দিয়ে বোঝানো হয় কনজামশন, আই দিয়ে ইনভেস্টমেন্ট, জি দিয়ে গভট এক্সপেন্ডিচার, এক্স দিয়ে এক্সপোর্ট এবং এম দিয়ে ইম্পোর্ট। এখান থেকে যদি আমরা দেখে থাকি আগে জিডিপি ছিল এটুকু, জিডিপি ছিল সি প্লাস আই প্লাস জি, তাহলে জিডিপির সাথে এক্স মাইনাস এম যুক্ত হয়ে হলো জিএনপি, জিডিপির সাথে এক্স মাইনাস এম যুক্ত হয়ে হলো জিএনপি। এখন যদি আমরা জিডিপি এবং জিএনপিটাকে একটু তুলনা করি তাহলে সংজ্ঞাগত তুলনা একটা হতে পারে, জিডিপি একটি দেশের অভ্যন্তরে, একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জিডিপি। অন্যদিকে একটি দেশের জনগণ কর্তৃক দেশের ভেতরে এবং বাইরে, দেশের ভেতরে এবং বাইরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জিএনপি। সে দৃষ্টিকোণ থেকে জিএনপি দেশে বিদেশে বিস্তৃত, জিএনপি দেশে বিদেশে বিস্তৃত এবং জিডিপি দেশের মধ্যে সীমাবদ্ধ। তাহলে জিএনপি একটি বিস্তৃত ধারণা বা প্রসারিত ধারণা, জিডিপি একটি সংকীর্ণ ধারণা। জিএনপির সমীকরণ হলো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অন্যদিকে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তাহলে জিএনপি সূত্রের মধ্যে জিডিপি অন্তর্ভুক্ত। জিএনপি সূত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি জিএনপি ইকুয়াল টু এইটুক হলো জিডিপি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ কি জিএনপির সূত্রে জিডিপি অন্তর্ভুক্ত, কিন্তু জিডিপির সূত্রে জিএনপি অন্তর্ভুক্ত নয়। জিএনপির সূত্রে জিডিপি আছে কিন্তু জিডিপির সূত্রে জিএনপি নাই। যদি এক্সপোর্ট গ্রেটার দ্যান ইম্পোর্ট হয়, এক্সপোর্ট গ্রেটার দ্যান ইম্পোর্ট হয়, ভেবে দেখো এটা যদি এক্স যদি এম এর চেয়ে বড় হয়, এখানে সামথিং থেকে যায়, এটা এর সাথে যুক্ত হয়ে জিএনপি সমান হয়, তাহলে জিএনপি গ্রেটার দ্যান জিডিপি হয়। যদি এক্স লেস দেন এম হয়, মানে এক্সপোর্টটা যদি ইম্পোর্টের চেয়ে ছোট হয়, তাহলে জিএনপি লেস দেন জিডিপি হয়। আর যদি এক্স ইকুয়াল টু এম হয় তাহলে জিএনপি ইকুয়াল টু জিডিপি হবে। তাহলে আমরা বিষয়গুলো দেখলাম কি, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে এক্স গ্রেটার দ্যান এম হলে জিএনপি গ্রেটার দ্যান জিডিপি হবে, এক্স লেস দ্যান এম হলে জিএনপি লেস দ্যান জিডিপি হবে, আর এক্স ইকুয়াল টু এম হলে জিএনপি ইকুয়াল টু জিডিপি হবে। এগুলাই এদের মধ্যে মিনিমাম সম্পর্ক, তুলনা বা পার্থক্য। এছাড়া এদের ভেতরে যদি আমরা পার্থক্য বা তুলনা করতে যাই তাহলে আরও অনেক অনেক ব্যাপকভাবে এটা আলোচনা করা যেতে পারে। আমরা এরপরে দেখব এনএনপি। এনএনপি কি? এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট।
নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট জাতীয় আয় বা উৎপাদন, নেট জাতীয় আয় বা উৎপাদন, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এর আগে দেখলাম মোট জাতীয় আয়, আর এবার হলো নেট জাতীয় আয়। তোমরা ভেবে দেখো, একটা মেশিন দ্বারা কোনো কিছু উৎপাদন করতে গেলে যে কোনো সময় মেশিনটার কোনো পার্টসপাতির ক্ষতি হতে পারে, যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হতে পারে। তাহলে ওই মেশিনটা যদি বিকল হয়ে যায়, উৎপাদন ব্যাহত হবে। এই উৎপাদনকে অব্যাহত রাখতে গেলে, এই উৎপাদন অব্যাহত গতিতে চলমান রাখতে গেলে ওই মেশিনটাকে আবার পুনরায় ঠিক করে নেওয়া উচিত। তার ভাঙা অংশবিশেষ বা যন্ত্রাংশ প্রতিস্থাপন করে ওইটাকে আবার সচল করা উচিত। আর সচল করার জন্য তার পেছনে কিছু খরচ হয়ে থাকে। মেশিনটাকে আমরা বলি একটা মূলধনী দ্রব্য, বা এই মূলধন ব্যবহার করতে যে কিছু ব্যয় হতে পারে। যেমন মেশিনটা ব্যবহার করতে যেয়ে তার পেছনে কিছু খরচ হলো, এটা মূলধন ব্যবহারজনিত ব্যয়। আবার ওই মেশিনটা ব্যবহার করতে করতে ওর প্রোডাক্টিভিটি কমে যেতে পারে, উৎপাদনশীলতা কমে যেতে পারে। ফলে সেটা কোন কারণে হয়ে যেতে পারে? মেশিনের ক্ষয়জনিত কারণে, যেটাকে আমরা বলছি অবচয়জনিত ব্যয়। মূলধন ব্যবহারজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়, এই সমস্ত ব্যয় যদি আমার মোট জাতীয় আয় থেকে বাদ দেওয়া হয়, তাহলে পাওয়া যাবে নেট জাতীয় আয়। তাহলে উৎপাদনশীল কাজ করতে যেয়ে আমাদের মূলধনী দ্রব্যের ক্ষয় হতে পারে, বা ব্যবহার করতে যেয়ে যন্ত্রাংশের ক্ষতি হতে পারে, ইত্যাদি যে কোনো ঘটনা ঘটতে পারে। ফলে ওইটাকে সচল রাখতে গেলে ওর পেছনে কিছু খরচ করতে হয়। সেই খরচটাকে আমরা মূলধন ব্যবহারজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় বলতে পারি। মূলধন ব্যবহারজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় বাদ দিলে, জিএনপি থেকে যদি আমরা মূলধন ব্যবহারজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় বাদ দিই, তাহলে কি পাওয়া যায় দেখা যাক। এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস সিসিএ বা ডিসি। এখানে সিসিএ শব্দের অর্থ হলো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স মানে অবচয়জনিত ব্যয়, অবচয়জনিত ব্যয় বা মূলধন এটাকে আমরা একটু চেঞ্জ করি, এটা মূলধন ব্যবহারজনিত ব্যয় লিখি, মূলধন ব্যবহারজনিত ব্যয়। মূলধন ব্যবহারজনিত ব্যয়, ক্যাপিটাল মূলধন কনজাম্পশন মানে ব্যবহার বা ভোগ, অ্যালাউন্স হলো পরিমাণ, মূলধন ব্যবহারজনিত ব্যয়। তাহলে আর কি হতে পারে? ডিসি, ডেপ্রিসিয়েশন কস্ট, ডিই পিআরই সিআইএ টিআইওএন, ডেপ্রিসিয়েশন কস্ট। এটাকে বলতে পারি অবচয়জনিত ব্যয়। তাহলে জিএনপি থেকে সিসিএ বা ডিসি বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে তাকে আমরা বলতে পারি কে? এনএনপি। জিএনপি থেকে সিসিএ বা ডিসি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় এনএনপি। আমরা
ধারণা করেছিলাম আমরা আরও কিছুটা আলোচনা করতে পারবো, কিন্তু আমাদের ক্লাসটা বেশ সময় ধরে হলো, যে কারণে আমরা জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব। আজ আমরা আলোচনা করলাম কি সামষ্টিক অর্থনীতি থেকে সামগ্রিক আয় ও ব্যয়। সামগ্রিক আয় ও ব্যয়, আর সামগ্রিক শব্দ থেকে আমরা বুঝতেই পারি যে সমগ্র বিষয়টাকে একসাথে বিবেচনা করা এবং সমগ্র বিষয়ের আয় ব্যয়, সমাজের সকল ব্যক্তির আয় ব্যয়ের হিসাবকে একসঙ্গে আমরা সামগ্রিক আয় ব্যয় বলি, যার খুব সিমিলার শব্দ হলো জাতীয় আয়। জাতীয় আয় এবং ব্যয়, আমরা সেই জাতীয় আয় ব্যয় নিয়ে আলোচনা করলাম। জাতীয় আয়ের জিএনপি, জিডিপি এবং এনএনপি নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী আলোচনায় আমরা জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, জাতীয় আয় পরিমাপের দ্বৈত গণনার সমস্যাও নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এই সমস্ত বিষয় নিয়ে এই চ্যাপ্টারে আলোচিত হবে। আজ আমাদের ক্লাস এই পর্যন্ত, আমাদের সমাপ্তি টানতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।